আমি শ্রী বিশ্বনাথ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশেষ কারণে। আপনারা আজ সারা বাংলাবাসী জেনে গেছেন গতকাল শিয়ালদা আদালত কি রায় ঘোষণা করেছে, আপনারা সবটাই জানেন। কিন্তু তবুও আজ আমি কেন এই ঝটিকা সফরে আপনাদের সামনে একবার এলাম সেটাও তো বলতে হবে। প্রচুর ঘাপলা আপনাদের ধরিয়ে দেব, মনোযোগ দিয়ে শুনুন। 18 জানুয়ারি শনিবার দুপুর ঠিক 2:30 নাগাদ শিয়ালদা আদালতে অনির্বাণ দাস, বিচারক অনির্বাণ দাসের 107 পৃষ্ঠার জাজমেন্টে আরজিকর খুন ও ধর্ষণ কাণ্ডের একমাত্র অপরাধী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল। আগামীকাল সোমবার শিয়ালদহ আদালত দুপুর 12:30টার মধ্যেই দোষী সঞ্জয় রায়ের শাস্তি ঘোষণা করবে। ন্যায় সংহিতার 3টি ধারায় তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। মাথায় রাখবেন 3টি ধারায়। সেখানে পুরনো আইনের 120B কোথাও উল্লেখ নেই, 120B কোথাও উল্লেখ নেই। যার অর্থ কি জানেন? এই জন্যই আমার আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া। যার অর্থ এখানে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়নি। ভাবতে পারছেন কত বড় সাংঘাতিক চক্রান্ত? 120B ধারা এখানে উল্লেখ না করার মানে হচ্ছে কোনো ষড়যন্ত্র করা হয়নি। অর্থাৎ এই কেসে একজনই ধর্ষণ করে খুন করেছে, আর সে হলো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এই অপরাধের অন্য আর কেউ যুক্ত নেই, এই অপরাধে আর কেউ নাকি যুক্ত নেই, এমনটাই কিন্তু বয়ানে এসছে, রায়তে এসেছে। এই খুন ও ধর্ষণ মামলায় একমাত্র অপরাধী সঞ্জয় রায়। BNS 103-1 ধারা খুন, সর্বোচ্চ শাস্তি ফাঁসি। BNS 64 ধারা ধর্ষণ, আর যার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা। BNS 66 ধারা ধর্ষণের কারণে মৃত্যু, সর্বোচ্চ সাজা ফাঁসি। এই 3টি ধারায় ফেলা হয়েছে অপরাধী দোষী সঞ্জয় রায়কে। এই মামলায় আরো 2জন অভিযুক্ত হয়েছিল। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আরো 2জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে সিবিআই কোনো চার্জশিট দিতে পারেনি বিগত 5 মাসে। ভাবতে পারেন তারা জামিন পেয়ে যাচ্ছে। ঘটনার পর প্রায় 6 মাস হতে চলেছে। এত দিনেও সিবিআই তাদের বিরুদ্ধে কোনো চার্জশিট করতে পারেনি। সুতরাং বলা যেতেই পারে ওই অভিযুক্ত 2জন বেকসুর খালাস। মাননীয় বিচারকের বয়ান অনুযায়ী যা দিক নির্দেশ করছে তা হলো সঞ্জয় রায় একাই এই ঘটনা ঘটিয়েছে। সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার কি বলছে জানেন? আপনাদেরকে বলবো, টুকরো টুকরো কথা কিন্তু যার অর্থ অনেক কিছু প্রকাশ করে। সঞ্জয় রায়ের আইনজীবী কবিতা সরকার বললেন, সঞ্জয় এই অপরাধের সাথে যুক্ত নয়। ওর গলায় একটা রুদ্রাক্ষের মালা পাওয়া গেছে। फ्लो तो थोड़ा अच्छा निकालिए। फ्लो लग रहा है रीड कर रहे हैं। फ्लो तो थोड़ा अच्छा निकालिए। কবিতা সরকার বললেন তার মক্কেল সঞ্জয় রায়ের গলায় একটা রুদ্রাক্ষের মালা আছে। ও যদি সত্যি এই অপরাধ করত তাহলে ওই রুদ্রাক্ষের মালা ছিঁড়ে ঘটনাস্থলেই পড়ে থাকতো। কবিতা সরকার আরো বললেন সিবিআই ব্যর্থ হয়েছে। কবিতা সরকার বললেন সিবিআই ব্যর্থ, বলবারই কথা। ডক্টর ম্যাডামের ভিসেরা রিপোর্ট এখনো আসেনি, জানেন আপনারা? ডক্টর ম্যাডামের ভিসেরা রিপোর্ট এখনো আসেনি। 5 মাসের উপর হয়ে গেল। কেন আসেনি? এমনটা তো হয় না।
এমনটা তো হবার কথা না, তাহলে কেন ঘটল? অথচ তা সত্ত্বেও কিভাবে এই মামলার রায় দান করা হচ্ছে ভিসেরা রিপোর্ট না দেখেই, সেটা নেগেটিভ না পজিটিভ কিছু না দেখেই মামলার রায় ঘোষণা হয়ে যাচ্ছে, আগামীকাল শাস্তি ঘোষণা হয়ে যাবে। মানেটা কি? আশ্চর্যের বিষয় নয়? এতদিন কেনই বা ভিসেরা রিপোর্ট জমা হলো না, সেটাও রহস্য। কবিতা সরকার এও বললেন, আমরা ব্যর্থ হয়েছি। মানে সঞ্জয় রায়ের পক্ষের যে উকিল, বিচারক, সেই যে দল, তারা নাকি ব্যর্থ হয়েছে। 5 মাসে সঞ্জয়ের সাথে কথা বলে তাদের মনে হয়েছে যে এই জঘন্য অপরাধ সঞ্জয় করতে পারে না। গভীর ষড়যন্ত্রে সঞ্জয়কে ফাঁসানো হয়েছে, এমনটাই আইনজীবী কবিতা সরকার মনে করেন। গতকাল বিচারক অনির্বাণ দাস 7 মিনিট জাজমেন্ট পড়ে শোনাবার পর কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অভিযুক্ত সঞ্জয় বলে, আমাকে ফাঁসানো হয়েছে। একজন আইপিএস আছে এই ঘটনার সাথে যুক্ত এবং আরো অনেকে, তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে? সঞ্জয় বলেছে কাঠগড়ায় দাঁড়িয়ে। বিচারক অনির্বাণ দাস বলেন, সোমবার আপনার বক্তব্য শুনব, ওই দিন আপনার সাজা ঘোষণা করা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাকে জেল হেফাজতেই থাকতে হবে। অন্যদিকে ডক্টর ম্যাডামের পরিবারের আইনজীবীরা বললেন, জজ সাহেব সঞ্জয়কে 104টি প্রশ্ন করেছিলেন এবং সঞ্জয় তার যথাযথ উত্তর দিয়েছে এবং সঞ্জয় প্রথম দিকে তার উপস্থিতির কথা সব স্বীকার করেছে, কোনো অভিযোগ করেনি। তখন জজ সাহেব যখন ওকে বলতে বলেন তখন সঞ্জয় তেমন কিছুই বলেনি। অথচ সবার সামনে কাঠগড়া থেকে বেরিয়ে এসে নেমে এসে সবার সামনে চিৎকার করে বলছে, আমি নির্দোষ, আমাকে কিছু বলতে দেওয়া হচ্ছে না। কিন্তু জজ সাহেব যখন তাকে বলতে বলে তখন সে কোনো কিছুই কিন্তু বলে না, আর বারবার বলছে আমি কিছু বলতে চাই সবার সামনে এসে। ডক্টর ম্যাডামের পরিবারের আইনজীবী রাজদীপ হালদার এবং অমর্ত্য বললেন, সঞ্জয় রায় অনেক কিছুই মিথ্যা বলছে, অনেক কিছু মিথ্যা বলছে সঞ্জয় রায়। ডক্টর অভয়ার বিদেহী প্ল্যানচেট পর্বে অনেক আগেই বলেছিলেন তিনি ন্যায় বিচার পাবেন না। আপনারা জানেন, সেসব পর্ব যারা দেখেছেন, 1 থেকে 7টি পর্ব যেগুলো ইউটিউবে এখনো আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। ডক্টর অভয়ের বিদেহী আত্মা প্ল্যানচেটে এসে বলে গেছেন যে তিনি আইনি বিচার পাবে না, ন্যায় বিচার পাবে না। গতকাল শিয়ালদহ আদালতে সেটাই প্রমাণ হয়ে গেল, সেটার ওপরেই ধাপ্পা পড়ে গেল। আসলে তদন্তের নামে প্রহসন হলো। বলে না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, সেটাই হলো। ডক্টর অভয়ার খুন পরিকল্পিত এবং অবশ্যই প্রাতিষ্ঠানিক। মনে রাখুন আপনারা, ডক্টর অভয়ার খুন, ধর্ষণ পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক। আজ একটা ভুল সংশোধন করে দেবো আপনাদের সবার জন্য। আমরা সবাই অপরাধী, দোষী, সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় অনেকে আমরা বলি, কিন্তু আমি সংশোধন করে দিতে চাই আজ, সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়। সে বাঙালি নয়, সে একজন বিহারি এবং সে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। বহু অপরাধের আগে সে সংগঠিত করেছে, আর সে আজকে নিজেকে নির্দোষ বলে চিৎকার করছে, গলা ফাটাচ্ছে। ডক্টর ম্যাডামের খুন ধর্ষণ কাণ্ডে, ডক্টর ম্যাডামের খুন ও ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় মূল অভিযুক্ত না হলেও সে খুন ও ধর্ষণ কাণ্ডে জড়িত এবং অবশ্যই অভিযুক্ত এবং অপরাধী। সেটা তো আদালতে প্রমাণ হয়েই গেল, সেটা নিয়ে আর বলবার অবকাশ নেই। কিন্তু দুঃখের বিষয় এবং লজ্জার বিষয়, সঞ্জয়ের পেছনে যারা আছে তারা কেউ সামনে এলো না, বা তাদের সামনে আনতে ব্যর্থ হলো সিবিআই এর গোয়েন্দারা।
বড় লজ্জা। অপরাধের কারণ, খুন ও ধর্ষণের কারণ এবং তার মূল চক্রীরা কেউ সামনে এলো না। আজ অবধি কেউ জানতে পারল না যে অপরাধের কারণ, এই যে খুন সংঘটিত হয়েছে, ধর্ষণ সংঘটিত হয়েছে, এই কারণটা কি এবং মূল চক্রীরা কারা, কেউ সামনে এলো না। সবটাই জনচক্ষুর আড়ালে অদৃশ্য হতে চলেছে। গতকালকের রায় তো সেটাই বলছে, পেছনে যারা আছে, যারা কাণ্ডটা ঘটিয়েছে, তারা সব অদৃশ্য হতে চলেছে। সিসিটিভি ফুটেজে মোট 68 জনকে দেখা গেছে। সিবিআইয়ের হাতে যে সিসিটিভি ফুটেজ জমা পড়েছে সেখানে 68% 68 জনের উপস্থিতি ধরা পড়েছে। অথচ সামনে আনা হলো একমাত্র সঞ্জয় রায়কে। ডিএনএ রিপোর্টে প্রমাণিত সঞ্জয় অপরাধী, কিন্তু বাকিরা কোথায় গেল? সঞ্জয় ছাড়া আরো 4 জন মেল ও 1 জন ফিমেলের ডিএনএর উপস্থিতি ধরা পড়েছে। তারা কোথায় গেল? প্রশ্ন তো সবার। ন্যায় সংহিতার 3টি ধারায় অভিযুক্ত সঞ্জয়, যার সাজা হতে পারে আমৃত্যু জেল অথবা ফাঁসি। কিন্তু বিচারক যদি ঘটনাটিকে বিরল থেকে বিরলতম বলে মনে করেন, একমাত্র তবেই ফাঁসি ডিক্লেয়ার হবে। না হলে আমৃত্যু জেল, যাবজ্জীবন জেল নয়, আমৃত্যু জেল। যতদিন বেঁচে থাকবে জেলের ভেতরেই থাকতে হবে, ওটাকেই বলে আমৃত্যু জেল। কিন্তু জেনে নিন আপনারা, আগামীকাল বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা করবে। ফাঁসি, হ্যাঁ ফাঁসি। ফাঁসি ঘোষণা হতে চলেছে আগামীকাল শিয়ালদহ কোর্টে বেলা 12:30টার মধ্যে। মিলিয়ে নেবেন কালকে। আরো বলবো, সিলমোহর পড়ে গেছে। আন্দোলনকারীরা এবার কি করবেন? প্রশ্ন আমার। যারা রাত দখল, ভোর দখল, নানান আন্দোলন করেছেন এতদিন ধরে, এত মাস ধরে, তাদের কাছে আমার প্রশ্ন, এবার আপনারা কি করবেন? আন্দোলন চালিয়ে যাবেন? একটা গোপন কথা শুনে নিন, সঞ্জয়ের ফাঁসির অর্ডারের মধ্যে, এই যে সঞ্জয়ের ফাঁসির অর্ডার হয়েছে, এটাও কিন্তু পরিকল্পিত ষড়যন্ত্র এবং গভীর চক্রান্ত লুকিয়ে আছে এর মধ্যে। মাইন্ড ইট। পরে মিলিয়ে নেবেন আমার কথা। আরো একটা কথা বলতে চাই আজ। আমার আসার উদ্দেশ্যটাই তাই, আপনাদের এমন কিছু তথ্য আজকে দেব যেটা আপনারা আগামী দিনে দেখবেন। সঞ্জয়ের সাজা খুব দ্রুত কার্যকরী হবার সম্ভাবনা প্রবল। কালকে সঞ্জয় রায়ের ফাঁসি ঘোষণা হবে। সেটা নিম্ন আদালত থেকে মধ্য আদালত, মধ্য আদালত থেকে উচ্চ আদালত, এরকমই তো হবে, এরকমটাই হয়। ধনঞ্জয়ের বেলায় তাই হয়েছে। 14টা বছর বিচার চলেছে, তারপর তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু জেনে নিন, এক্ষেত্রে সেই সম্ভাবনা কিন্তু খুব কম। খুব তড়িঘড়ি করে হয়তো দেখা গেল সঞ্জয় রায়ের ফাঁসি কার্যকর করে দেওয়া হলো। যদি বলেন কেন, বলবো সময় আসলে, একটু অপেক্ষা করুন। আপনারা হয়তো আমার কথা শুনে অনেক কিছুই ক্যালকুলেশন করে ফেলেছেন, আমার ধারণা, যে আমি কেন বললাম কথাটা। এই বিচারের ধারাগুলির মধ্যে কোথাও 120 বি উল্লেখ নেই। এই যে 3টি ধারায় অভিযুক্ত করা হয়েছে, 120 বির কিন্তু উল্লেখ নেই। যার অর্থ দাঁড়ায় এই খুন ধর্ষণ কাণ্ডে কোনো ষড়যন্ত্র নেই। আর কোনো ষড়যন্ত্র নেই মানে কেউ নেই, কোথাও নেই, কিচ্ছু নেই, নাথিং। অপরাধী একজনই, আর সে হলো সঞ্জয় রায়। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। সঞ্জয় রায় অনেক কিছু বলে দিতে পারে, সঞ্জয় রায় অনেককে নিয়ে আসতে পারে। এই ভয় আছে, এই ভয়ে অনেকেই কুকড়ে আছে। আর তাই ফাঁসি ঘোষণার পর খুব তাড়াতাড়ি হয়তো কার্যকরী হয়ে যেতে পারে। মাথায় রাখবেন, আমি আপনাদের বলেছিলাম ডাক্তার অভয়ের পূর্বজন্মের কথা তুলে আনবো। প্রথম পর্বের এক ঝলক
তা আপনারা দেখেছেন। আগামীকাল দেখুন দ্বিতীয় পর্ব, ভয়ঙ্কর ভয়ঙ্কর দ্বিতীয় পর্ব। ডক্টর অভয়ের পূর্বজন্মে কে ছিল, কিভাবে মৃত্যু হয়েছিল, সেই মৃত্যুর জন্য কে দায়ী ছিল, সব আপনাদের সামনে নিয়ে আসবো টেনে হিচড়ে। আপনারা শিউরে উঠবেন, বিস্মিত হবেন, বাকরুদ্ধ হবেন, গ্যারান্টি রইল। পূর্বজন্মে কে ছিল ডক্টর ম্যাডাম, কেন তার এই অকাল মৃত্যু, সবটাই আপনারা দেখবেন। আমি ব্যক্তিগতভাবে সবাইকে অনুরোধ করব, যারা আন্দোলন করছেন, আন্দোলন জারি রাখুন প্লিজ। আন্দোলনের ঝাঁজ বাড়িয়ে তুলুন। রিমঝিম সিনহা, হ্যাঁ রিমঝিম সিনহা আপনাকে বলছি, আপনাকেও আমি অনুরোধ করব, স্বনির্বন্ধ অনুরোধ, আপনি আগের মতো আরো নতুন কোনো পন্থা অবলম্বন করুন, যেমনটা রাত দখল ভোট দখল করেছিলেন। এই আন্দোলনকে জনমুখী করে তুলুন, আরো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিন এই আন্দোলন। না হলে কিন্তু এই আন্দোলন ঠান্ডা ঘরে চলে যাবে। পরিকল্পিতভাবে ষড়যন্ত্রকারীরা ঠান্ডা ঘরে পাঠাবার ব্যবস্থা করছে, জেনে নিন, সব খবর আছে। কালকের ভিডিওটি দেখার আমন্ত্রণ রাখলাম সবার কাছে। পরিশেষে ডক্টর ম্যাডামের মা বাবার জন্য রইল সমবেদনা। দুঃখ করবেন না মা, আপনার সন্তান এভাবে অসময়ে চলে গেছে, দুঃখ করবেন না। আপনি রত্নগর্ভা, আপনার মেয়ে সার্বজনীন, ডক্টর ম্যাডাম সার্বজনীন, শুধু আপনার ঘরের নয়, আজ লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, আপনার মেয়ে আপনার চারিদিকে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে। আপনার মেয়ে, আপনি রত্নগর্ভা, মনে রাখবেন কথাটা, আগেও বলেছি আমি। আমরা জানি, আমরা ধর্মগ্রন্থ যারা পড়ি তারা জানি, এরকম মানুষ মাঝে মাঝেই আসেন পৃথিবীতে সমাজকে শিক্ষা দিতে, সমাজে পরিবর্তন আনতে। ঈশ্বর আপনাদের মানসিক শান্তি প্রদান করুক, আমি এই প্রার্থনা জানাই। ভালো থাকুন সবাই। আজ এ পর্যন্ত, বাই। কালকে দেখা হচ্ছে ডক্টর অভয়ার পূর্বজন্ম পর্ব 2 নিয়ে।